অতটুকু চাইনি বালিকা, অত শোভা, অত স্বাধীনতা। চেয়েছিল আরো কিছু কম। আয়নার দ্বারে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর। চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটা চাইনি বালিকা, অত হৈ-রৈ, অত লোক, অত ভিড়, অত সমাগম। চেয়েছিল আরো কিছু কম। একটি জলের খনি, তাকে দিক তৃষ্ণা এখনি। একটি পুরুষ, তাকে বলুক রমণী। কবি আবুল হাসানের নিঃসঙ্গতা কবিতাটি দিয়ে আজকে আমার অনুষ্ঠান ৮টার আড্ডা শুরু করছি আমি বাবু। এবং আজ যাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি, তিনি বাংলাদেশ থেকে এসেছেন। অত্যন্ত জনপ্রিয় এবং আমার অনেক প্রিয়, আমাদের সবার প্রিয় বেলায়েত হোসেন ভাই। আজকে কবিতার অবগাহনে, অনুভূতিতে, তার কথা কবিতায় ভালো লাগার একটা সময় কাটাবো। সেই জন্য আমার বেশি কথা নয়, তার কাছেই শুনবো তার জীবন, কবিতাময় জীবন, কবিতার হাতছানি তাকে কতটা কাছে টানে, সেসব কথা এবং কবিতা। চলুন তাহলে। বেলায়েত ভাই কেমন আছেন? কেমন যাচ্ছে দিন? ভালো, বেশ অনেক দিন তো হলো মানে আছি টরন্টোতে। মধ্যে বললে যেমন নিউ ইয়র্কেও একটু শো ছিল, টেলিভিশনে একটু প্রোগ্রাম ছিল, একক সন্ধ্যা ছিল, জ্যাকসন হাইটে ছিল, সেখানে উচ্চারণ কালচারাল একাডেমির অনুষ্ঠান। ওদের ওরা আবৃত্তি নিয়ে কাজ করে। গোপন সাহা তার আয়োজনে, মতলব আলী, তার মতলব ভাই আমাদের উদিত ছিল, তিনিও ছিলেন গোপন, এবং সেখানে বেশ সাড়া পড়েছে, ভালো লেগেছে। তারপরে প্রবানাতে অংশ নিলাম মন্ট্রিয়ালে, এই টরন্টোতে একটি অনুষ্ঠান হয়েছিল। এই ব্যস্ততা নিয়ে আছি। আজকে আবার নন্দনে, তো এই নন্দন টিভি আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ভালো লাগছে একটু, যদি প্রথমেই যদি একটা আপনার কণ্ঠে একটা সুন্দর একটা কবিতা শুনে ফেলি, মনটা ভালো হয়ে যাবে তাহলে। রবীন্দ্রনাথ দিয়ে তাহলে শুরু করি, কারণ রবীন্দ্রনাথ আমাদের আশা, আনন্দ, বেদনা, হতাশায় সমস্ত ক্ষেত্রেই একটি পথের প্রদর্শক। আমরা আমাদের চেতনাকে যেমন শাণিত করে, তেমনি আমাদেরকে অনেক উদ্বুদ্ধ করে, আমাদের অনেক বেদনার সময়ও আমাদের শক্তি সঞ্চার করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি দিয়ে শুরু করি। কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আঁধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল গুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে, কালো মেঘ, কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ
চোখ। কি অসাধারণ! ভীষণ ভালো লাগছিল। ফিলিংসটা এতটা গভীর করে কোনো কোনো কৌশল আছে? কোনো কিছু? কৌশল বলতে কি সংস্কৃতির যে কোনো অধ্যায় যেই আমরা কাজ করি না কেন, চর্চাটা হচ্ছে প্রধানতম বিষয়, তার সঙ্গে বোধটা কাজ করতে হয়, তাই না? আমরা যেটাই করি। আর বিশেষ করে যারা আবৃত্তি নিয়ে কাজ করি, আবৃত্তির ক্ষেত্রে সেটা তো বোধকে প্রধানতম অবলম্বন করেই কবিতাতে বিচরণ করতে হয়, আবৃত্তিকে নির্মাণ করতে। তো সেই ক্ষেত্রে তোমার ব্যাপারটাই হচ্ছে যে আমরা একটা কবিতা পড়ার পরে সেই কবিতার গভীরে ঢুকতে হয়, আর দীর্ঘদিনের চর্চার কারণে কবিতার লাইনগুলো দেখলে বোঝা যায় এখানে কোন ছন্দে লেখা, তার মধ্যে কী রসের সমাহার আছে, এবং সেটা কোন অনুভূতি থেকে প্রয়োগ করতে হবে, এবং নানা রকম অনুষঙ্গ মিলিয়ে হয়ে যায়। দুবার তিনবার পড়লে মোটামুটি নির্মাণের কাজ চলে যায়, তারপরে তো একটু চোট করতেই হয়ে যায়। জানি আপনি অনেক ছোটবেলা থেকেই এই কবিতার সঙ্গে আছেন। একদম ছোটবেলায় উদীচীর থেকেই শুরু করেছেন, বিভিন্ন অনুষ্ঠান করেছেন। কিন্তু তখন হয়তো মনে হয় কবিতাটা আপনি পড়তেন, আনন্দে পড়তেন, মুখস্থ করে পড়তেন। কিন্তু ঠিক কখন থেকে ফিল করলেন যে এটা আপনার ভীষণ প্রিয়? সেই দিনক্ষণ মনে করতে পারবো না, কারণ ওই যে বললি না যে সেই ছোটবেলা থেকে তখন উদীচীর ছায়া যায়নি। বিষয়টা ছিল যে একেবারে শিশুকাল থেকেই শিশু শ্রেণীতেই যেমন নানা রকম ছড়ার বই থাকে, সেই বিষয়গুলো আমাকে খুব স্পর্শ করতো, এবং আমি খুব তারস্বরে আবৃত্তি করতাম, ছড়া আবৃত্তি করতাম, এবং বাড়িতে কেউ এলে আমার খুব ভালো লাগতো। যদি আমি একটু জোরে পড়ি তাহলে নিশ্চয়ই তাদের খুব শুনতে ভালো লাগবে, আমার যেন কেমন যেন ভেতরে একটা কাজ করতো, এবং সেইভাবে করতাম। করতে করতে স্কুলে এসে নানা রকম এই কাজের সাথে যুক্ত থাকতাম, কারণ তখন খুব সাংস্কৃতিক অনুষ্ঠান হতো স্কুলে, বাৎসরিক তো হতোই, তার সঙ্গে যখন বিদায় পর্ব হতো সেখানে আবৃত্তি করতাম। পাড়ায় তখন কিন্তু সংস্কৃতির একটা চমৎকার চর্চা ছিল। শীতের সময় তো প্রচুর অনুষ্ঠান হতো, এবং সেগুলো হতো বিচিত্রা অনুষ্ঠান নামে, নানা রকম সেখানে আবৃত্তি থাকতো এবং নাটক থাকতো। আমি ছেলেবেলা থেকে তাই করে এসেছি। করতে করতে স্কুলের গণ্ডি পেরোবার মুহূর্তে যখন দশম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীতে, তখন খুব সুখ্যাতি হলো যে গলা বেশ ভালো, আবৃত্তি খুব ভালো। হ্যাঁ, এমনিভাবে আমি যখন বিদ্রোহী করছিলাম আমি নবম শ্রেণীতে, তখন আগের ব্যাচকে বিদায় দেওয়ার সময়, তখন সেখানে আমাকে বলা হলো যে আবৃত্তি ছেড়ো না, আবৃত্তি নিয়ে এগিয়ে যাও। সেই আপনার কোনো গুরু ছিল? আবৃত্তি করার জন্য যে মানে একেবারে হাতে কলমে শিখিয়ে দেওয়ার যে গুরু, সেটা আমার ছিল না। সেই সময় তার ওয়ার্কশপ হতো না বা কিছু, সেটা ছিল না। কিন্তু দশম শ্রেণীতে এসে আমি শিক্ষক হিসেবে পেয়েছিলাম লেখক কায়েস আহমেদকে, যিনি বাংলা সাহিত্যের অত্যন্ত শক্তিমান এক লেখক, তাকে পেয়েছিলাম। উনি আমার আবৃত্তি চর্চা দেখে আমার গলার ব্যাপার এবং সেখানে কাজ, সেখানে ওনার কিছু ডিরেকশন ছিল যে তুমি খুব ভালো করবে। হুম? সেই হিসেবে অনেকগুলো সাক্ষাৎ তিনি আমাকে বলছে তুমি যদি যন্ত্রসঙ্গীতে যাও তোমার হাতে যে আঙুল তাতে আমার মনে হচ্ছে ভালো করবে, সেটা একটা ব্যাপার ছিল। উনি চাচ্ছিলেন আমি সেতার বাজাই, হ্যাঁ, তো সেটা হয়ে ওঠেনি। ছবি আঁকা সেটা করতাম। আবৃত্তিটাকে বলছিলেন যে খুব প্রধানতম হিসেবে তুমি এগিয়ে নাও, ভালো করবে, এবং সেজন্যে সেই সময় আমাকে শম্ভু মিত্র, নীলাদ্রি শেখর বসু, তারপরে সেই সব্যসাচী, তাদের নানা আবৃত্তি শোনাতেন এবং বলতেন যে এগুলো বিশ্লেষণ করতেন কীভাবে গলার কাজকে উপলব্ধি করা যায়। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমি কৃষ্ণকলি পড়লাম, উনি আমাকে ওই মাসি কবিতাটি ধরে ধরে বলতেন যে একটি কেরানির জীবন, সেখানে গলার মধ্যে কীভাবে সেই তার যে চাওয়া পাওয়ার ব্যাপারগুলো নিয়ে আসছে। কিনু গোয়ালের গলি, দোতলা বাড়ি, লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের ধারে, লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। এই যে অবস্থাগুলো একজন, এবং সে আলো জ্বালাবার সেই খরচটুকু বাঁচাবার জন্য শিয়ালদা স্টেশনে কাটিয়ে আসে, এবং সেখানে গলায় কী করে নিয়ে আসবে। অথবা সম্ভবিতের সেই নানা রকমের কবিতা আছে, মধুবংশীর গলি, হ্যাঁ, মধুবংশীর গলি নিয়ে দুঃসময়, এগুলো ধরে ধরে আমাকে বলতো। বাহ! নন্দন টিভির দর্শকদের জন্য যদি আজকে একটু শোনান কাল্লু কবিতাটি। কাল্লু হচ্ছে আমাদের যে যুব সমাজ, তারা নানাভাবে ব্যবহৃত হচ্ছে, তাই না? কিন্তু এদেরকে যে এই অপশক্তি ব্যবহার করে সে নিজেও জানে না, অন্ধভাবে প্রলোভনে পড়ে ব্যবহৃত হয়। কিন্তু যখন সে ওর থেকে ফিরে আসার চিন্তা করে, সে পথ রুদ্ধ হয়ে যায়, তাই না? সাম্প্রদায়িকতার উপর একটি কবিতা, সে গুজরাটের সাম্প্রদায়িক হাঙ্গামার উপর, সুবোধ সরকারের খুব আচ্ছা, একটি খুব বলিষ্ঠ প্রিয় কবিতা। একজন কবি। সুবোধ খুব
এই কবিতাটির ব্যাপারে বেশ অভিনন্দন জানিয়ে আমাকে। তো আমি আবৃত্তি করছি কাল। নামাজ পড়া শেষ, আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ। একটা সাদা অ্যাম্বাসাডার এসে দাঁড়ালো কাল্লুর ঝুপড়িতে। জয় শ্রীরাম। কাল্লু বলল, জয় শ্রীরাম। ওরা তিনজন ছিল। কাল্লু, মন দিয়ে শোন, কাল ভোরবেলা অ্যাকশন, এই নিয়ে এটা রাখ তোর কাছে, এই বলে একটা মোবাইল ধরিয়ে দিল। এতল্লাটে লোকে ডাকে কাটা কাল্লু 5 বছর আগে ওয়াগন ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল, সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল। জয় শ্রীরাম। হাতে ত্রিশূল, খাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া। ভোর 4টে মোবাইল বাজলো। উঠে পড় কাল্লু, সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে, কাক ডাকার আগে তোকে উঠতে হবে, মুরগি ডাকার আগে তোর ছেলেদের ডাকতে হবে। শোন, ভুলে যাস না, 5 বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি, তার নাম ইকবাল। তোর অ্যাকশন শুরু আর 1 ঘন্টার মধ্যে। স্পটে গেলেই তুই সব পেয়ে যাবি, কেরোসিন, পেট্রোল, লোহার রড। আর একটু দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ, আর একটু দূরে থাকবে পার্টির ছেলেরা, পার্টির ছেলেদের থেকে আর একটু দূরে থাকবে প্রশাসন, রেড লাইট, অ্যাম্বাসাডার। এইসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না, তুই যা, এগিয়ে যা। আজ তোর দিন, হাত কেটে নে। তোর একটা হাত কেটেছিল যারা, তাদের 100টা হাত কেটে লরিতে তুলে দে, ঘর পুড়িয়ে দে। তুই তো কোনো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। আবার বল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর কাল্লু আর কাল্লু ছিল না। এরপর কাল্লু আর মানুষ ছিল না। এরপর কাল্লু আর কেউ ছিল না। কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল। কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো। 1 ঘন্টার মধ্যে একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু। তার দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল। একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে। কাল্লু বলল, তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি ওসব ছুঁই না। কাল্লু পেছন ফিরে দেখলো, একটা গোটা পাড়া জ্বলছে দাউ দাউ করে, দাউ দাউ করে। একটা শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু। কেড়ে গেছে পেছনে কেউ, কে কাঁপছে? এক ঝটকায় ধরে ফেললো চুরি পড়া হাতটাকে। একটা 12-13 বছরের মেয়ে, নতুন একটা ঘাগরা পরা, নতুন চুড়ি, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটারের বই। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু চিৎকার করে উঠল, তুই এখানে কেন? এখানে কি করছিস? তুই কে? আমি রুকসানা। তুই কে? আমি ক্লাস 7-এ পড়ি। তুই কে? আমার মা বাবা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু বের করে নিয়ে এসো না। আরে সালা, জানিস না আমি মারতে পারি, বাঁচাতে পারি না। ততক্ষণে কাল্লুর ছেলেরা এসে ধরেছে। গুরু, কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু দেখলো প্রত্যেকটা মুখ আগুন, প্রত্যেকটা মুখ খুন, প্রত্যেকটা মুখ মদ। সবচেয়ে বেশি মদ খেয়েছে যে মুখটা, সে বলল, গুরু 50-50, তুমি একবার আমি একবার, চলো আজ একটাও রেপ করতে পারিনি, এবার করতে দাও। কাল্লু সপাটে একটা চড় মারল। বাঁ হাতের চড়ে ছেলেটা গড়িয়ে পড়ল মাটিতে। কাল্লু মেয়েটিকে আপাদমস্তক দেখল, নতুন একটা ঘাগরা পরা, নতুন চুড়ি, হাতে একটা হ্যারি পটারের বই। ওর নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও এমনি ক্লাস 7-এ পড়তো, তার হাতে আমার বই থাকতো। কাল্লু চিৎকার করে উঠল, তুই এখনো বেঁচে আছিস কেন? তুই মরে যাসনি কেন মা? পেছনে জ্বলছে ঘর বাড়ি, সামনের রাস্তায় জ্বলছে 3টে মারুতি ভ্যান, আর একটি গাছের তলায় একটি কিশোরী, সে একা। কাল্লু মেয়েটিকে কোলে তুলে নিল। মেয়েটি 2 হাত দিয়ে মারছে কাল্লুকে। কাল্লু থমকে ওঠে, চুপ কর বেটি, রোক। কাল্লুর দলের ছেলেরা হচ্ছে এটাকে বুঝতে পারছে না। তারা ঘিরে ধরে কাল্লুকে, মার ওকে, মার ওকে, মার। কিন্তু কাল্লু ওদের মেরে মাটিতে ফেলে দেয়। কাল্লু মেয়েটিকে কোলে তুলে নেয়, তারপর আবার দৌড় দেয়। দৌড় দৌড় দৌড়। পেছন থেকে তার ছেলেরা বলে, গুরু তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাওয়াবে না। কাল্লু পেছন ফিরে দাঁড়ায়, তারপর থুপ করে থুতু দিয়ে আবার দৌড়তে থাকে। দৌড় দৌড় দৌড়। কাল্লু একটি নদীর ধারে এসে দাঁড়ায়।
নদী থেকে আজলা ভরে জল তুলে মেয়েটির চোখে মুখে দেয়। মেয়েটি কাল্লুর থেকে পালাতে থাকে। কাল্লু খপ করে ধরে ওঠে। মেয়েটি বলে, আমার মা কোথায়, আমার বাবা কোথায়? কাল্লু থমকে ওঠে, চুপ সারা, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ঠিক তক্ষুনি বেজে ওঠে মোবাইল। কিরে কাল্লু, কি করছিস মেয়েটাকে নিয়ে? এখনো সময় আছে, ওকে নদীতে ছুঁড়ে ফেলে দে। কাল্লু এক কান থেকে আরেক কানে ফোন নিয়ে বলে, আমি পারবো না। কি হচ্ছে কাল্লু? মেয়েটিকে রেপ করে নদীতে ছুঁড়ে ফেলে দে। কাল্লু কান থেকে ফোন নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল মোবাইল। তারপর মেয়েটিকে কোলে তুলে নেয়। তারপর দৌড় দৌড় দৌড়। কাল্লু কোথায় যাবে জানে না, কাল্লু কি খাবে জানে না, কাল্লু কি খাওয়াবে তাও জানে না, শুধু জানে মেয়েটিকে বাঁচাতে হবে। এতদিন সে শুধু মানুষ মেরেছে, আজ প্রথম সে কাউকে বাঁচাতে চাইছে। একজনকে বাঁচানো এত আনন্দের। কাল্লুর পেছনে জয় শ্রীরাম, কাল্লুর পেছনে পুলিশ, কাল্লুর পেছনে প্রশাসন। কাল্লু বাড়ি পড়ছে, কাল্লুর বউ ঘর ছাড়া, কাল্লুর নামে হুলিয়া। কাল্লু দৌড়োয়, নদী পেরোয়, জলা পেরোয়, ধান ক্ষেত পেরোয়, এক ট্রাক থেকে আরেক ট্রাক, এক ট্রেন থেকে আরেক ট্রেন। কাল্লু জানে সে গুজরাট ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে একদিন কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, হাতে হ্যারি পটার, পিঠে স্কুল ব্যাগ দিয়ে, হাতে জলের বোতল ঝুলিয়ে একদিন কাল্লু মেয়েটিকে স্কুল বাসে তুলে দেবে। আর কাল্লু ময়দানের হাজার হাজার ফোয়ারার পাশে সপ্তর্ষি মণ্ডলীর নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গে থাকবেন।